সেই ৭ই পৌষ যা শান্তিনিকেতন আশ্রমকে সৃষ্টি করেছে, বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবর্ষে অর্থাৎ 1861 সালে তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর ঘনিষ্ঠ সুহৃদ ভুবনমোহন সিংহের আন্তরিক আমন্ত্রণে বোলপুর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে রায়পুর গ্রামে যাওয়ার পথে এই নির্জন নিরালা স্থানটিকে দেখে অভিভূত হয়েছিলেন। সপ্তপর্ণী গাছের তলায় তিনি এই স্থানটিকে আবিষ্কার করেছিলেন ব্রহ্ম উপাসনার উপযুক্ত স্থান হিসেবে। এই সেই ছাতিমতলা, যেখানে প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার 170তম সাংবৎসরিক উৎসব তথা 2013 সালের পৌষ উৎসব। 1843 সালের 21শে ডিসেম্বর 1250 বঙ্গাব্দের 7ই পৌষ বৃহস্পতিবার মহর্ষি দেবেন্দ্রনাথ 20 জন অনুরাগী সহ রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। এই দীক্ষা গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য মহর্ষি 1845 সালের 20শে ডিসেম্বর 1232 বঙ্গাব্দের 7ই পৌষ কলকাতার কাছে পলতার গড়িটির বাগানে ব্রাহ্মদের নিমন্ত্রণ করে একটি উৎসবের আয়োজন করেন। পরবর্তীকালে এই উৎসব স্থানান্তরিত হয়ে মহর্ষিদেবের নব আবিষ্কৃত স্থান শান্তিনিকেতনে শুরু হয় 1891 সালে। সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ হয় সেইখানেই উৎসব। সে প্রকাশ কবেই বা বন্ধ আছে? আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। কিন্তু কৌতুকের ব্যাপার হচ্ছে, যাকে অদৃষ্টের পরিহাসী বলা যেতে পারে, এই আধ্যাত্মিক চিন্তা থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা একটা পার্থিব জগতের মধ্যে প্রবেশ করে যাব, যা এখনকার উৎসবের সঙ্গে অনেকটাই বেমানান, যাকে ইংরেজিতে বলে ইনকংগ্রুয়াস। সঙ্গীতের মাধ্যমে আমরা আকাঙ্ক্ষা করেছি জ্যোতি সম্পদ ভরে দিক চিত্ত, ধন প্রলোভন নাশন বৃত্ত, জাগ পুণ্য বসন পর লজ্জিত নগ্ন। কিন্তু সেখানে মেলার মাঠে কাড়াকাড়ি হোড়োহড়ি লাগবে জিনিস কেনার জন্যে, ফুরিয়ে যাবার আগে আরও সকলকে টেক্কা দিয়ে আমাদের অহংকারের তাগিদে ব্যস্ত হয়ে পড়ব আমরা। তখন কি মনে হবে আজকের এই পুণ্য দিনটির সাথে মেলার উদ্বোধনের দিনটি মিলিয়ে দেবার পশ্চাতে কি তাৎপর্য ছিল? এই মেলা তো এখন আর মনের সৃজন শিল্পের মিলনের জায়গা নয়, এ তো কার্নিভালে বা আমোদ প্রমোদের মেলায় পরিণত হয়েছে। গরুর গাড়ির জায়গায় এসেছে মোটর গাড়ি, লাঙ্গলের জায়গায় এসেছে ট্র্যাক্টর, সাইকেলের জায়গায় এসেছে বুলেট মোটর বাইক, নানা প্রকার ব্যাংকের স্টল। তাই যেই গ্রামীণ কারিগরদের হস্তশিল্প, কুটির শিল্প, তন্তুর শিল্প ইত্যাদি প্রচেষ্টাকে
সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মহর্ষি ট্রাস্ট থেকে এই পৌষ মেলা শুরু হয়েছিল। আজ এই পুণ্য সকালে ছাতিমতলায় বসে আমাদের ভাবতে হবে সেই ধারণার থেকে আমরা অনেক দূরে সরে গেছি কিনা। মহর্ষি দেবেন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে 1894 সালে শান্তিনিকেতন উপাসনা মন্দিরের ঠিক উত্তর দিকে পৌষ মেলার যে প্রথম সূচনা হয়েছিল, আজ তা সারা ভারতের গ্রাম এবং শহরের মানুষের এক বিরাট মহামিলন উৎসবে পরিণত হয়েছে। পৌষ মেলা আজ আর শুধু গ্রাম বাংলার মেলা নয়, একই সাথে শহর এবং শহরতলির মানুষের মৌন টানে এই শান্তিনিকেতনের পৌষ মেলা। শুধু তাই কেন, ভারত ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষের মনও চঞ্চল হয়ে ওঠে এই দিনটাই শান্তিনিকেতনে আসার জন্য। নানান কারণে শান্তিনিকেতনের পৌষ মেলা আজ বাঙালি জীবনের অঙ্গ হয়ে গেছে। পৌষ মেলার নান্দনিক দিকটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ শিল্প, কারুশিল্প ও লোকসংস্কৃতি পৌষ মেলার অন্যতম প্রধান দিক। মন্দির ও উত্তরায়ণ সংলগ্ন মাঠে পৌষ মেলার সূচনা পর্ব থেকেই মহর্ষি দেবেন্দ্রনাথ ও তাঁর পুত্র রবীন্দ্রনাথ দুজনেই গ্রামীণ শিল্পী ও তাঁদের শিল্পকর্ম এবং লোকসংস্কৃতির বিকাশ সাধনে প্রয়াসী হয়েছিলেন আন্তরিকভাবে। সেকালে স্থানীয় পরিবারের মানুষজন সারা বছর ধরে অপেক্ষা করে থাকতেন পৌষ মেলার জন্য। প্রতিদিনের ব্যবহারের জন্যে জিনিসপত্র ছাড়াও খুঁটিনাটি নানান কুটির শিল্পের নমুনা সংগ্রহ করতেন এই মেলা থেকে। বিশিষ্ট পল্লী সংগঠক শ্রীনিকেতনের অন্যতম রূপকার ও রবীন্দ্র স্নেহধন্য কালীমোহন ঘোষের আন্তরিক চেষ্টায় ও বিশেষ উদ্যোগের ফলে কারুশিল্প ও গ্রামীণ শিল্পীদের নানান শিল্পকর্মের সুন্দর নিদর্শন সেকালের পৌষ মেলায় সংগৃহীত হতো। এর মধ্যে চাষি পরিবারের মেয়েদের হাতের বোনা মাদুর, হাত পাখা, কাঁথা ও মাটির ঘর সাজাবার জন্য বিভিন্ন জিনিস থাকত। প্রসঙ্গত উল্লেখ্য, ইলামবাজারের গালা শিল্পের পুনরুদ্ধার করবার পিছনে কালীমোহন ঘোষের ভূমিকা আজও স্মরণীয়। আমরা হয়তো অনেকেই একথা জানি না যে গ্রামীণ শিল্পকে পৌষ মেলায় প্রদর্শিত করবার জন্য শিল্পাচার্য নন্দলাল বসু বিশেষভাবে সচেষ্ট থেকেছেন। গত এক যুগে কফির স্টল, পাঞ্জাবির দোকান, টিভি আর ইলেকট্রনিক্সের দোকান বেড়েছে সবচেয়ে বেশি। জিয়াগঞ্জের প্রকাশ দাস ও হাবু দাসকে শোভন খোঁজ করছে, তোমরা যেখানেই থাকো। সাবেকি নাগরদোলার সঙ্গে বৈদ্যুতিক নাগরদোলা, জায়ান্ট হুইল, সার্কাস আর টয় ট্রেন তো আছেই।
শান্তিনিকেতনেরই ছাত্র আপনি, তো এই পৌষ মেলা আপনার চোখে ঠিক কেমন? শান্তিনিকেতনের পৌষ মেলা সবসময় আমাদের কাছে একটা অন্যরকম লাগে। তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে যখন ছাত্র ছিলাম সেই অবস্থায় মেলা দেখেছি, আজও কর্মী হয়ে মেলা দেখতে ভালো লাগে। আর এই সময় যে যেখানেই থাকুক না কেন বন্ধুবান্ধবরা একত্রিত হই, এর আনন্দ একটা অবর্ণনীয়। মেলা ঘুরছে এই জন্যে যে এটা তো আমাদের ভেতরের ব্যাপার। হ্যাঁ, আমি এখানে এসেছিলাম 1936 সালে, তখন আমার বয়স ছিল 6। সেই 6 বছর বয়স থেকে মেলা দেখছি এবং এর যে পরিবর্তনটা এটা খুব নজরে লাগছে, ভালো লাগছে। অনেক ব্যাপারে মাঝে মাঝে একটু খারাপও লাগে। পরিবর্তনের কথা বললেন, কি পরিবর্তন দেখছেন? পরিবর্তন তো এখন বিরাট ব্যাপার হয়ে গেছে। তখন তো ঘরোয়া ছিল। আমাদের মনে আছে যেদিন মেলা হতো সেই সকালবেলাতে মন্দির হতো, সেই মন্দিরে গুরুদেব রবীন্দ্রনাথ নিজে মন্দির নিতেন, তারপরে আরও অনেকে থাকতেন ওখানে। তখন ছোট্ট মেলা ছিল, আমরা মন্দির থেকে বেরিয়ে একটা তাল পাতার টুপি কিনতাম আর একটা ছড়ি কিনতাম, নিয়ে ঘুরতাম। আর সেইটা এখন এত বিরাট ব্যাপার হয়ে গেছে। ভালো লাগে, পরিবর্তন তো হবেই, কিছুটা খারাপ লাগে মাঝে মাঝে, কিন্তু পরিবর্তন দরকার বলে মনে করি এবং আমার ভালোই লাগে। যার জন্য আমি এই বয়সেও, আমার বয়স এখন 86 বছর, কিন্তু এখনও আমি মেলা ঘুরে বেড়াই। সমানভাবে টানে? সমানভাবে টানে, সমানভাবে টানে। অনেকে বলে যে এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমার নিজের খুব ভালো লাগে। পরিবর্তন তো হবেই, বলার কিছু নেই। পটশিল্পী, ডোকরা শিল্পী, টেরাকোটা, বাঁশ বেত শিল্পীরা মেলা প্রাঙ্গণেই তাদের শিল্প সৃষ্টি জনসমক্ষে তুলে ধরেন। আমি বাঁকুড়ার থেকে এসেছি, বিঘ্না শিল্পডাঙ্গার থেকে। এই মেলায় কি প্রতিবারই আসেন? আমি বহুত দিন থেকে আসছি, যখন জামবনি বাস স্ট্যান্ড ছিল না তখন থেকে আসছি, বহুত দিন থেকে। মেলায় কেমন বিক্রি হয়? আমার এই মেলাটা প্রচণ্ড ভালো লাগে, আমার ছেলে মেয়ে খুব ভালো লাগে। আমরা এই মাঠে বসে শিল্পীরা আসি, বিক্রি আরে ভালোই হয়। সব মেলার থেকেই তো হস্তশিল্প মেলা করে এলাম, বিভিন্ন জায়গায় মেলা যায়, এই তার থেকে আমাদের এই মেলাটাও ভালো লাগে প্রচণ্ড। হস্তশিল্প মেলাতে এই তো এটা রাজ্যের পুরস্কার পেলাম, জেলার পুরস্কার পেয়েছি নাগরদোলার উপরে। কয়েক বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দল ও আধ্যাত্মিক সংস্থা মেলায় প্রচারের জন্য স্টল দিয়ে থাকেন। আশ্রমিকদের সঙ্গে বিভিন্ন মানুষজন প্রায়ই বলেন যে পৌষ মেলা তার আদর্শ ও ঐতিহ্য থেকে দূরে সরে এসেছে। আবার অনেকেই বেশ আক্ষেপের সুরেই বলে থাকেন পৌষ মেলা আর গ্রামীণ চরিত্র হারিয়েছে, আজ শহুরে মেলা হয়ে উঠেছে। কালের ধর্মই এই যে সব কিছুরই ক্ষয় হয়। পৌষ মেলার সেই গরিমাও আজ আর নেই, তার চারিত্রিক চাঞ্চল্য সহজেই চোখে পড়ে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৌষ মেলার যে গ্রামীণ চরিত্র হারিয়েছে তা কিন্তু মেলা কর্তৃপক্ষও মেনে নেন। তবে এ নিয়ে বিতর্ক আছে, বিতর্ক চলবে, বিতর্ক থাকবেও। গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ শিল্পর একটু একটারে হয়ে গেছে, সেইটা একটু কষ্ট হয়। এখন একটু ইয়েদের দাপট, যাকে বলে বড় বড় বিজনেস হাউসের দাপট একটু বেড়েছে, ফলে গ্রামীণ সংস্কৃতি একটু একটারে হয়ে গেছে। সেটা কষ্টকর, তাদের জন্যই তো মেলাটা শুরু হয়েছিল। এখন আর সেটা তারা সেরকমভাবে মূল্য পাচ্ছে না। তাছাড়া বেশ ভালোই হচ্ছে, এই তো বাউল গান শুনছি এখান থেকে, খুব সুন্দর লাগছে। বাউল আর নানা রকম গ্রাম থেকে নানা মানুষ আসেন তাদের দেখাবার শোনাবার জন্য, সেগুলো ভালো লাগে। গ্রামীণ সংস্কৃতিকে এই মেলায় ফিরিয়ে আনার জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কি? আমি এখানে একসময় ট্রাস্টি ছিলাম, পরামর্শ আমাদের অনেক ছিল, কিন্তু সে গ্রহণ করা আজকালকার মানুষের কাছে, এই ধরুন মোটর বাইক, ফ্রিজ, এই দোকানের তো এখানে দরকার আছে বলে আমি মনে করি না। তাদের জন্য তো বড় বড় শহরে মেলা আছে, তারা সেখানে যান, এই মেলাটাকে প্রাধান্য দেওয়া হোক,
গ্রামের কুটির শিল্পের জন্য, সেগুলো ফিরে এলে তাদেরও কাজে লাগবে। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ যে জন্য এই মেলা শুরু করেছিলেন সেটাও রক্ষা করা হবে। আমরা দেখতে পাই মেলার শেষ দিনের পরে, যখন মেলা শেষ হয়ে যায় তথাকথিতভাবে, গ্রামীণ কিছু কিছু জিনিসপত্র নিয়ে গ্রামের লোকরা এসে বসে। সেটা কি প্রথম দিকে করা যায় না? তাই তো করা উচিত। তাদের জায়গা পাওয়া দরকার, তাদের গুরুত্ব পাওয়া দরকার। সেগুলো না পেলে তো তারা আসবে না। তাদের যদি সুবিধে না করে দেওয়া হয় তারা তো আসবে না। কাঠের নানান আসবাবপত্র, কারুশিল্প, মনোহারি, জুয়েলারি, রূপদস্তা, ফটোগ্রাফির দোকান, যশোরের চিরুনি, কাঠের বাসন, বেতের ছড়ি, মিষ্টি, তেলেভাজা, জিলিপির দোকানের সঙ্গে দুমকা থেকে আসা মাটির হাঁড়ি কলসির ফুলের টব, বাঁশের জালা, ধামাকুলো আর শিলনোড়ার দোকানিরা আসেন। মেলার মাঠে সরকারি, বেসরকারি আর এনজিওর বিভিন্ন প্রদর্শনীর আয়োজন হয়। এসবের মধ্যে বিশ্বভারতীর প্রদর্শনী মণ্ডপ সকলের নজর কাড়ে। আমরা কথা বলবো এখন ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি অরিজিৎ ব্যানার্জির সঙ্গে। নমস্কার, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব যে এবারে এই যে জুটের ওপর বিশেষ একটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা কেন? দেখুন, জুট একটা ন্যাচারাল ফ্যাব্রিক, ন্যাচারাল টেক্সটাইল, এবং এটা অত্যন্ত ভারতীয় টেক্সটাইল। ভারতবর্ষ পৃথিবীতে যা জুট গ্রো করানো হয় তার 75% ভারতবর্ষে হয়। তো এটা মানে খুব আন্তরিকভাবে ভারতীয় একটা টেক্সটাইল। 2 নম্বর হচ্ছে যে জুট যা ভারতবর্ষে হয় তার উপরে 40 লক্ষ চাষি পরিবার এবং 9 করে 3-3.5 লক্ষ ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক পরিবার তার উপরে নির্ভরশীল। আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিভিন্ন কারণে, উইচ ইনক্লুড জুট হচ্ছে একটা গ্রিন ফ্যাব্রিক, জুট ইজ রিইউজেবল, জুটের কার্বন ফুটপ্রিন্ট অত্যন্ত পজিটিভ। এই সব কারণে এবং এর লাইভলিহুডসের ইম্পর্টেন্স দেখতে জুটকে আমরা প্রমোট করেই থাকি। পৌষ মেলায় প্রতি বছরই ন্যাশনাল জুট বোর্ড পার্টিসিপেট করে, এবছরও করছে। 7ই পৌষ বিকেলে উদয়ন প্রাঙ্গণে আয়োজিত হয় শান্তিনিকেতনের আশ্রমিক সংঘের অনুষ্ঠান। এর সঙ্গে শ্রেয়সী পত্রিকাও প্রকাশিত হয়। 8ই পৌষ সকালে আম্রকুঞ্জে হয় বিশ্বভারতীর প্রতিষ্ঠাবার্ষিক উৎসব ও নিদর্শনপত্র দান অনুষ্ঠান। ওই দিন সন্ধ্যায় নানা রঙের আতশবাজি আকাশকে রঙিন করে তোলে।
9ই পৌষের মূল আকর্ষণ সাঁওতালদের খেলাধুলা। গ্রামের সাঁওতাল ছেলেমেয়ে প্রচুর উৎসাহের সঙ্গে খেলাধুলোয় মেতে ওঠে। বিনোদন পৌষ মেলার একটি বিশিষ্ট দিক। বাংলার লোকসংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখবার এক বলিষ্ঠ প্রয়াস দেখা যায় এখানে। পৌষ মেলার সূচনাকাল থেকেই বাউলরা আসছেন। বাউল ও গ্রামীণ শিল্পীরা পরম নিষ্ঠার সঙ্গে লোকসংস্কৃতির নানান দিক জনসমক্ষে তুলে ধরেন। লোকসঙ্গীত, কবিগান, লোকনৃত্য, কীর্তন, সত্যপীরের পাঁচালী, রামায়ণ গান ও যাত্রা অনুষ্ঠিত হয়। বীরভূমের রায়বেশে নাচ ছাড়াও দরবেশের গান, আলকাপ, লোটো, সাঁওতাল যাত্রা, মনসামঙ্গল ইত্যাদি পরিবেশিত হয়। ওই গৌর দেশে যাবি যদি খেপারে একখান টিকিট কাটাকে, একখান টিকিট কাটাকে, একখান টিকিট কাটাকে, একখান টিকিট কাটাকে। যদি দয়া করে নেয় করে খেপারে, দয়া করে নেয় করে একখান টিকিট কাটাগে, একখান টিকিট কাটাগে, একখান টিকিট কাটাগে। কালীনারায়ণপুর মনের কালী ধুয়ে মুছে ফেল, আর বীরনগরী গিয়ে খেপা বীরের মতো চল। ওই কালীনারায়ণপুর মনের কালী ধুয়ে মুছে ফেল, বীরনগরী গিয়ে খেপা বীরের মতো চল। ওই আবার তাহার পুরীর কিতাব জ্বালা, আবার তাহার পুরীর কিতাব জ্বালা। গুরুদেব রবীন্দ্রনাথ ভগবান যিশুর প্রেম, মৈত্রী ও মানবতাবোধের আদর্শকে শ্রদ্ধা করেছেন। যীশুখ্রিস্ট যে মানব প্রেমের বাণী ও অহিংসা বাণী প্রচার করেছেন তার যথার্থতা উপলব্ধি করেছেন গুরুদেব। শান্তিনিকেতনে আশ্রমবাসী ও ছাত্রছাত্রীদের এই অমর মহাপুরুষের বাণী ও আদর্শে উদ্বোধিত করার জন্য 1910 খ্রিস্টাব্দে পৌষ উৎসবের সাথে সাথে 25শে ডিসেম্বর বড়দিনে শুরু করা হয় কৃষ্ণোৎসব পালন করা। স্বয়ং রবীন্দ্রনাথ সেই দিন মন্দির পরিচালনা করেন। এই মহতী ঐতিহ্য আজও বর্তমান। এবছর
103তম কৃষ্টোৎসব পালন করা হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা গৃহে।